সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। ঠিক যখন 6টা বাজে তখন আমরা হাজির হয়ে যাই আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য নতুন নতুন বন্ধুদের নিয়ে। আমাদের প্রতিবারের মতো আজকে স্টুডিওতে 3জন চমৎকার বন্ধু আছে। তার আগে বলে নেই আমাদের আজকের টপিক পৃথিবী আমাকে চিনুক। আমরা প্রত্যেকজনেই চাই আমরা যেই কাজগুলো করি তা যেন একেবারে সবার সামনে উঠে আসে, আমাকে যেন দেশ চেনে, আমাকে যেন পুরো পৃথিবী চেনে, আমার কাজের মাধ্যমে যেন আমার দেশটাকেও পুরো পৃথিবী চেনে। আমরা সেই চেষ্টাই কিন্তু করে যাই। আজকে আড্ডা হবে এই টপিকটা নিয়ে। পরিচয় করে দিচ্ছি কোন 3জন আমাদের সাথে আড্ডা দেবেন আজকে। আমাদের সাথে আছেন তানজিয়া তাহসিন সিনহা, প্রতিষ্ঠাতা, নায়িকা। তার পাশেই আছেন নাইমা তাসনিম, মডেল, অভিনয় শিল্পী ও অ্যাক্টিভিস্ট। এবং একেবারে শেষের দিকে আছেন কামরুন নাহার কলি, কাস্টিং ডিরেক্টর। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে? A little nervous. আরে একটু পরে দেখা যাবে আড্ডা দিতে দিতে এমন জায়গায় আমরা চলে যাব, দেখা যাবে ওই যে 1.5 ঘন্টার আড্ডা, হ্যাঁ, হঠাৎ করে মনে হবে হাই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপু, আগে আপনার কাছে আসি। আমরা অবশ্যই আমাদের টপিকে যাব, কিন্তু আপনার কাছে আগে আসি। এই যে নায়িকা, হ্যাঁ, প্রতিষ্ঠাতা, আপনি কখন থেকে অ্যাকচুয়ালি নায়িকার কথা ভাবছিলেন? মানে শুরুটা তো আমরা আগে খুব কনসেপ্ট চিন্তা করি যে আমি এই কাজটা করব, আমার এই কাজের প্রতি আসলে ভালোবাসা আছে, সো আমি চাই এরকম কিছু একটা করতে। হ্যাঁ, সো আপনার জার্নিটা একটু শুনতে চাই। So Nykaa, it's a label, কাপড়ের। এটা স্টার্ট করি in 2018. Wow. And এটা হুট করে আসা। So I used to work in the clothing industry, but mainly with menswear. বাইরে কাজ করা হতো, অনেকগুলো বাইরের কোম্পানিজ, লেবেলস, এদের সাথে আমরা ব্যাক এন্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড R&D নিয়ে কাজ করতাম। So Nykaa হুট করে আসা বলতে হচ্ছে I got married in London. And I was married, I'm married to a foreigner who's not Bangladeshi. So যখন আমরা বিয়ে করি তখন we decided that we are going to have both of our culture representing each other. So আমি যখন লন্ডনে প্রচুর ঘোরাফেরা করলাম to buy something that's Bangladeshi, it was very hard. সবগুলো দেখছিলাম যে হয় পাকিস্তানি কোনো কিছু বা ইন্ডিয়ান কোনো কিছু যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এটা বাংলাদেশি। So I was like, no, Bangladeshi styles are very different. Eta Bangladeshi na. It can be deshi, but it's not Bangladeshi. Yeah. So after, and আমাদের আরেকটা জিনিস যেটা ছিল যে আমরা পুরো অনুষ্ঠানটা we did it ourselves. মানে he did his part, I did my part. তো আমার তখন I had a huge expense যে আমি মানে ডালার থেকে শুরু করে শাড়ি, তারপর হচ্ছে মানে ছেলেদের যেই আউটফিটস থাকে, এভরিথিং আমার বাংলাদেশ থেকে নিয়ে যেতে হয়। Anybody who was coming as a guest, আমি ওদেরকে বলতেছিলাম যে তুমি কাপড় চোপড় কম নিয়ে প্লিজ ব্রিং আমার এটা। এটা ভালো ছিল। Literally I was like, don't worry, কাপড় চোপড় এখানে অনেক পাওয়া যাবে, তুমি আমার এটা নিয়ে আসো। So it was very daunting আমার জন্য। তো তখন when everybody came, all the guests, everybody's like, we never saw this decoration. Where did you get it? I was like, oh, this is from Bangladesh. And more than explaining my outfit, I mean, pura decoration, foods, everything I was explaining. So pore, one of my husband's friend, he's in the fashion industry from another country as well. So he was the one who said, whatever you do, you're coming to my next show. I was like, I don't know. This was my wedding. You are so confused, right? I was like, আমি জানি না, I do not know ladies wear. আমি কোনো কিছু নিয়ে জানি না. I know this is going to look good on me, but I don't know if it's going to look. It's like, no, just bring what you have in Bangladesh. Just come to my show. And first 1 year, I was just thinking, I was very scared. He actually invited me যে আসো backstage এ কাজ করো, reflect something of yours. So after that year, which is 2018, his show was the first place where I took 12 outfits, I believe, and everybody loved it so much. And that was the born of Nykaa. Wow, you already represents our country
রাইট মানে অলরেডি আপনি একেবারে এই যে পৃথিবীর সামনে বাংলাদেশের যে কালচার পুরোটা তুলে ধরেছেন থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট আর আপনার এই যে কাজের পাশাপাশি হ্যাঁ থাকে না আমরা নিজের জন্য একটু সময় বের করে নেই মি টাইম যাকে বলা হয় সো ওই সময়ে আপনি কি করেন সবসময় কি কাজের ব্যাপারে চিন্তা করেন নাকি একটু লাইক Honestly, I was actually telling somebody the other day that Nykaa is my passion project. So my other businesses are my kaj, but Nykaa is my me time, I think. Wow. So Nykaa Wow. is my passion project. The other day I was saying that, you know, it's like if you tell me something, je amar jonno ami chinta korbo, then I start thinking about a muse that I would probably have in that season. And I start thinking about what can we do next. So that is my me time. I think the creativity and putting that effort, knowing, understanding, that is my me time. ওয়াও ওয়াও গ্রেট গ্রেট নাইমা অনেক কিছুই করা হচ্ছে আমি অনেক সময় তোমার সুন্দর সুন্দর ছবিগুলো দেখি আই লাভ ইট এবং যখন দেখি তখন মনে হয় হ্যাঁ এইটাতে নাইমাকেই ভালো লাগছে অন্য কাউকে হয়তো এত ভালো লাগবে না সো এখন বলো তোমার এই যে শুরুটা হ্যাঁ তুমি তো সম্ভবত জব করতে না এখন কি করছো এখনো কন্টিনিউ করছি ওকে কোথায় আছো সবকিছু আমাকে একটু বলো আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি এই মুহূর্তে আমার জার্নি শুরুটা যদি আমি বলি আমি খুব ছোটবেলায় খেলাঘরে নাচ করতাম নাচ শিখতাম ওকে স্কুলের কলেজের বিভাগীয় প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করা হতো তো তখন থেকে একটা ক্যাম্পাস স্টার টাইপের একটা ভাই আমার সবসময় এটা খুব মজা লাগে না ভীষণ ভীষণ এনজয় দিলাম আমার ইউনিভার্সিটি খুব ভালো লাগতো আমারও ভীষণ ভালো লাগতো এমনকি আমার বান্ধবীরা সবাই বলতো যে রিক্সা পাচ্ছি না রাস্তাতে এই ওকে 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 দিয়ে বলা যে ওর হাসি সুন্দর আছে ওকে দিয়ে বলা রিক্সাওয়ালাকে দিয়ে বলা রাইট তো হচ্ছে রিক্সা মেনে যেত তো ওরা সবাই এরকমই ছিল ব্যাপারটা এমন না যে খুব সিরিয়াসলি নিয়েছিলাম এরকম কোনো কিছুই না যেটা হলো যে আই থিঙ্ক অ্যারাউন্ড 2017 or 18 এর দিকে আমার খুব কাছের একজন বন্ধু ও একটা ক্লোদিং লাইন স্টার্ট করলো ওকে সো ও বললো যে নাইমা তুমি আমরা কিছু ছবি তুলছি বন্ধু বান্ধব মিলে তুমিও একটু পার্টিসিপেট করো সেটা ওকে ঠিক আছে করা যায় ওয়াই নট সো তখন আমি কিছু ছবি তুললাম and somehow those pictures actually went viral at that time I don't know মানে খুবই মজার একটা ব্যাপার আমি বলবো সামনে একটা কাকতালীয় ব্যাপার ঘটে গেছে এখানে আচ্ছা সেটা হচ্ছে যে কলি আপু she knocked me one fine morning উনি আমাকে নক দিল আই থিঙ্ক এটা 2019 এর দিককার ঘটনা হবে যে 18 লাস্ট যে আমি কলি আমি কাস্টিং করি আমি একটা প্রজেক্ট করছি বাংলা লিংকের তুমি করবে কিনা আদনান আল রাজীব ভাই এটা নির্মাতা আমি আসলে চিন্তাও না আদনান আল রাজীব ভাই খুবই স্বাভাবিক যে সেক্টরে নাই চিনবে কিভাবে হ্যাঁ সো এই প্রথম হচ্ছে আমি একটা বিজ্ঞাপন করলাম এভাবেই আসলে আমার ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করার সূত্রপাত এখান থেকে বাহ মানে কি মজা যে যার দ্বারা প্রথম কাজ হ্যাঁ সেই আজকে ব্যাপার ঘটে গেল এক্স্যাক্টলি আমি ভাবছিলাম মানে কে হতে পারে ব্রেকটা কে দিল জোর করে নিয়ে একদমই বাহ চমৎকার এবং পাশাপাশি আরো অনেক কাজ করছো তাই না আমি নিজেকে আসলে ওয়ার্ক ফ্লুইড বলতে চাই আমি বিচিত্র কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রাখতে চাই কারণ আমার মনে হয় যেন লার্নিং প্রসেসটা যখন একজন মানুষের থেমে যায় ওই মুহূর্তটাই তার জীবনের অন্ত ঘটে এক্স্যাক্টলি আমি আসলে কখনো শেখাও থামাতে চাই না আমি শিখে যেতে চাই সারা জীবন এবং আমি বিচিত্র ধরনের কাজ করে যেতে চাই নিজের মনকেও আনন্দে রাখতে চাই এবং আসলে কাজ করে যেতে চাই চমৎকার হাই ফাইভ কারণ আমি নিজেও এটা বিশ্বাস করি এবং আমি নিজে বিভিন্ন ধরনের কাজ করি হ্যাঁ দেখা যাচ্ছে অনেকগুলা কাজ কারণ আমার মনে হয় কাজের মধ্যে থাকলে আনন্দে থাকা যায় আমি চাই না যে সব সময় আমি এরকম একদম অলস হয়ে বসে থাকি আর আমার শরীরে জং ধরে যাক আমি এই জিনিসটা খুব ভয় পাই কারণ একবার যদি কারো এরকম হয় তার উঠতে অনেক কষ্ট হয় একদমই তাই না
থ্যাংক ইউ সো মাচ। আমি কলির কাছে যাব, আগে আমাদের বন্ধুদের বলে দিই যারা জুমে চলে আসতে চান আড্ডা দেওয়ার জন্য। এত সুন্দর একটা টপিক এবং আমাদের 3 জন গেস্ট খুব চমৎকার গেস্ট, তাদের সাথে আড্ডা দিতে চাইলে জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যখন জুমে আসবেন তখন অবশ্যই মোবাইলটা এইভাবে ধরবেন, এইভাবে ধরে কোনো একটা স্ট্যাবল জায়গায় রাখবেন। আর অনেক সময় দেখা যায় আপনি কথা বলছেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে টিভি চলছে, টিভির ভলিউমটা একেবারে মিউট করে দিতে হবে যখন আপনি আমাদের সাথে কথা বলবেন। সো দেরি না করে তাড়াতাড়ি জুমে চলে আসুন। কলি, তোকে তো আমি তুমি বলতে পারছি না, আপনিও বলতে পারবো না, তোকে তুইই বলবো প্লিজ প্লিজ, কারণ আমি যদি ওকে তুমি করে বলি ও আর কথাই বলতে পারবে না। আচ্ছা কলি, এই যে অনেক প্রফেশন তো, তাই না? আমাদের তো আসলে দেখা যায় এতগুলো প্রফেশন, আমরা চুজ করার সময় কিন্তু এই যে কাস্টিং ডিরেক্টর হিসেবে ভাবাটা কিন্তু অনেক টাফ। কারণ আমি মনে করি কোন একটা ক্যারেক্টার ওর কাছে যখন যায়, একটা তো না 5-6টা 10টা 12টা এরকম আসে, ও তখন কিন্তু অনেক মাথা খাটিয়ে চিন্তা করে যে এটার সাথে কোনটা যাবে, কে যাবে, এই ক্যারেক্টারের সাথে কার মিলে। হ্যাঁ, সো অনেক কিছু মাথায় রাখতে হয়। এই টাফ প্রফেশনে কেন আসা? আসলে আমার কোনো প্ল্যানিং করে আসা না, এটা সত্যি কথা। আমার পড়াশোনা অন্য সেক্টরে, আমি যখন পড়াশোনা করেছি তখন শুধু পড়াশোনাই করেছি। দেন হুট করে একটা স্ক্রিনশট থেকে হচ্ছে আমি মানে রান আউটে অ্যাপ্লাই করি। আচ্ছা, যে ওখানে ফিমেল এডি লাগবে, একটা স্ক্রিনশট পাই। তো আমি তখন জব খুঁজছিলাম যে আমি কোনো কিছু জানি না, আমার কোনো কাজ শিখতে হবে। তো আমি না বুঝেই, আসলে এই কাজটা কি না বুঝেই আমি সিভি দিলাম। তো আমাকে ডাকলো, ডাকার পরে কথাবার্তা বললো আদনান ভাইয়া, যেহেতু বললো আদনান। আসলে আমি রান আউটে আদনান ভাইয়ের কাস্টিং করেছি হচ্ছে 7 ইয়ার্স। তো শুরুটা ওখান থেকেই, ওখানেই শিখা। বেসিক্যালি আজকে যে সবাই কামরান কলি চিনে, এটা রান আউট থেকে গড়া। তো ইন্টারভিউ দিলাম, তারপরে ভাইয়া বললো যে তোমার কনভিন্সিং পাওয়ার কেমন আছে? আমি বললাম মোটামুটি আছে, মানে আমি ছোটবেলা থেকে একটু কনফিডেন্ট, ভালো আছে। তো বললো যে ঠিক আছে, তোমাকে আধা ঘন্টা টাইম দিলাম, তুমি যাও। এরকম 2টা মানুষের কথা বলেছে, এইজ দিয়ে দিয়েছিল যে এদেরকে খুঁজে কনভিন্স করে নাম্বার আর ছবি নিয়ে আসো। তো আমি বের হয়ে আধা ঘন্টা 40 মিনিটের মতো ঘুরি, 4 জনের নাম্বার দিয়ে আমি চলে যাই, আমার আর কোনো খবর থাকে না। দেন 3 মাস পরে আর কি আমাকে কল করে যে তুমি কি জয়েন করতে পারবা কিনা? আমি বলছি হ্যাঁ পারবো। অ্যান্ড এই 3 মাসের মাঝখানে আমি আরও কর্পোরেট জব করছিলাম, কিন্তু আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার কোনো কিছু যদি ভালো না লাগে, মন না বসে, আমি ওটা করতে পারি না। এটা আসলে তো পরে এখানে জয়েন করলাম, জয়েন করে আস্তে আস্তে কাজ শিখতে শিখতে তারপরে আমার এই কাজটা খুব ভালো লাগে। আর ভালো লাগার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে নতুন নতুন মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করি। তো ওই জায়গা থেকে আর এর চেয়ে বেস্ট প্রফেশন আর নাই, যে প্রত্যেকটা প্রজেক্টে নতুন মানুষের সাথে মিট করা, নতুন মানুষ খুঁজে বের করা, অ্যান্ড হচ্ছে গল্প অনুসারে কে হবে ওই মানুষটাকে খোঁজা। তো করতে করতে একটা পর্যায়ে এসে মনে হলো যে না, আমি এটাই করব। অ্যান্ড এটা আসলে মজা আসছে যে একটা ক্যারেক্টার যেটা কিনা আমরা ভাবছি, ওই ক্যারেক্টারটাকে খুঁজে বের করে, একটা মানুষকে বের করে ওই ক্যারেক্টারটায় নেওয়া, রিহার্সেল করানো বা ওই ক্যারেক্টারটা বুঝানো, অ্যান্ড এর আগে হচ্ছে নিজে বুঝা, এটা আমাকে খুব মানে মজা দেয়। মানে আমার কাছে চ্যালেঞ্জিং লাগে, অ্যান্ড চ্যালেঞ্জিং কাজ করতে আমার খুব ভালো লাগে। তো এইভাবে করেই আসা, অ্যাকচুয়ালি আসার পরে এখন এই যে করছি। বাহ বাহ, চমৎকার, এবং খুব ভালো করছিস। হ্যাঁ, আমরা সবাই তো ওর কাস্টিং এই থাকি। একদমই তাই। খুবই ভালো করছিস। আমরা আরো আড্ডা দেবো, একটা ছোট্ট বিরতি নিয়ে চট করে চলে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। আমাদের কিন্তু
অফ এয়ার আড্ডাও কিন্তু অনেক বেশি জমে গেছে। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আর যা বলি আবারও বলছি, নতুন যারা আপনারা অনেকেই আছেন, দু একজন তো আমাকেও বলেন যে আসলে লজ্জা লাগে খুব একটু জুমে আসতে। লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই নারী, আর এখানে কোনো পুরুষ জয়েন করতে পারবেন না। সো আপনার পুরুষদেরকে বলছি যারা অনেক সময় ভুলে জয়েন করে ফেলেন, তারা যেন তাদের ফ্যামিলি মেম্বার যারা নারী আছেন তাদেরকে বলেন যে আমাদের সাথে জয়েন করেন, জয়েন করে অনেক আড্ডা দিতে পারবে। সো দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন জুমে। আচ্ছা আপু, এই যে আপনি তো অলরেডি আপনার ব্র্যান্ডকে একেবারে মানে বিদেশের মাটিতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, হ্যাঁ, বাট শুরুটা এই যে অনেক অবস্টাকল তো আসে, তাই না? লাইফে তো অনেক কিছু আসে যে আমি যা ভাবছি তা ঠিকঠাকভাবে করতে পারছি কিনা। সো অনেক প্রবলেম আসলে ফেস করেছেন নিশ্চয়ই, তাই না? একটু যদি বলেন সেসব গল্পগুলো শুনতে চাই। Anything life, whatever decision you make, kaj to is kaj, but everything and anything has a very big obstacle. Amar kaj shuru korar ek bochor pore there was COVID. So that was one of the big challenging thing because আমাদের products গুলো বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় এবং আমরা যেটা চেষ্টা করি is we try to train most of the artisans যাদের সাথে আমরা কাজ করি, because what I'm trying to actually do is show that আমাদের কাজ is equally quality and price অনুসারে it's good. So COVID যখন হয় তখন it was a very big thing. First of all, there was a big collection that was already there because আমি তখন নতুন মার্কেটে, so that got stuck. জি, তার 2 বছরের মধ্যেই তো কোভিড। হ্যাঁ, মানে 19 থেকে everybody kind of gets to know because আমরা ইয়ার্নটা আমাদের যেহেতু ইম্পোর্ট করতে হয় বাইরের থেকে, সো যেসব ফ্যাব্রিকগুলো আমরা বানাই, তো তখন ইয়ার্ন আমাদের অনেকগুলো স্টাক হতে শুরু করলো যে আসতে পারবে না বাংলাদেশে, আমরা ইম্পোর্ট করতে পারছি না। অনেকেরা বলছে না যে কেন এটা আমরা ইম্পোর্ট করতে পারছি না, because they're not saying that there is COVID in China, they're not saying that there is issues for containers to come. So we were really stuck. তো তারপর আগেই একটা লাইন already create করা ছিল যেটা we couldn't launch because COVID, nobody is going to go out. কে কাপড় পরবে, কে কাপড় পরে বের হবে? So it was a very big challenge. তার আরও বড় জিনিস ছিল হচ্ছে ব্রিং দ্য থিংস, যে আমি কী করে এটা নিয়ে আসবো, আমার কারিগর কী করে আসবে। আমি তখন লন্ডনে আটকানো বিকজ there was COVID again, I couldn't fly even though I think 4 months down the line during COVID I flew and it was an experience. মানে এয়ারপোর্টে there is nobody, ফ্লাইটে there is nobody, ঢাকা এয়ারপোর্ট was খালি। আরে পুরো একেবারে কেমন যেন কিছু মুভি দেখায় না, সাই-ফাই মুভি, লিটারালি it was a সাই-ফাই মুভির মতো হয়ে গেছে। And but it's not sci-fi, I think it was most of a ghost movie because like the airport is empty, people actually looks at you and smile, like কর্মচারী যারা এয়ারপোর্টে ছিল, cleaners, they would be like, oh my god, there's a traveler. So it was a big challenge for me তখন, but we worked our way around it. Of course team matters. So সবাই এসে যখন বলছিল যে নো আমরা কাজ করব, আমাদেরকে সেফটি দেন, আমরা কাজ করতে রাজি আছি, and we also felt bad যে if they don't work তাহলে তারা কি করবে। So we provided cycles for them, we provided safety environment, তারপর আমরা অনলাইনে ব্যাপারটা যাওয়া যে how to actually sell না করলে। তখন কি শুরুতে কি অফলাইন ছিলেন? আমরা শুরুতে অফলাইন ছিলাম, সো তখন আমরা ফার্স্ট অনলাইনে আসি। অ্যান্ড তখন যখন আমি ঢাকায় আসলাম তখন আরও আমার কয়েকটা ফ্রেন্ডস ছিল যারা এই লাইনেই কাজ করেন, জুয়েলারিজ নিয়ে বা ফ্যাব্রিক্স নিয়ে। So we all collaborated and we started a project called Alna Khelna. So ওটার স্টুডিওটাই আমরা মেইনলি ঢাকায় আছে and we are based online. তো that's when we figure out যে আমরা কিভাবে অনলাইনে আসবো, and everything started, but it was a big obstacle and it was something that we all had to come together to actually, solve it. So I think collaboration is a very trending word for 2024 and 2025,
and everybody should be open to do it. Otherwise, of course, you cannot of course. actually solve a lot of একদম problems. ঠিক বলেছেন, মানে এই সব আসলে করা উচিত যে এক একজনের এক এক কোয়ালিটি আছে, এক একজন এক একটা কাজ করছে, তাহলে সেট অফ পিপল একসাথে যখন হয়ে যায় তখন কিন্তু কাজটা আরো বেশি সুন্দর হয়, তাই না? Absolutely, থ্যাংক ইউ আপু। নাইমা, এই যে কঠিন মুহূর্তগুলো যখন আসে, হ্যাঁ, আমরা তখন মনে করি কি আয় হায় আমি মনে হয় শেষই হয়ে যাব, হ্যাঁ, আমার আর লাইফে কিছু নাই, এই সময়টা মনে হয় শেষ হবে না, কিন্তু কঠিন মুহূর্তগুলো কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়, একদম, তাই না? একটা কঠিন সময় আসে কিন্তু এটা সলভ করার মতো মেন্টালিটিও দেখা যায় আস্তে আস্তে তৈরি হয়। সো এটা নিয়ে তোমার ভাবনাটা কি? আমার তো মোটেই এটা যে কঠিনেরে আমি বাসি আছি ভালো। আমার বাবা বলেন সব সময় এটা মনে করিয়ে দেন যে দেখো জীবন একটা তরঙ্গের মতন, কখনো এটার উত্থান হবে, কখনো এটার পতন Exactly, হবে। হ্যাঁ। তো এই কার্ভটাকে তোমাকে ভালোবাসতে হবে। জীবনের 99 ভাগ দুঃখ, 1 ভাগ হচ্ছে সুখ। তুমি যদি সেই দুঃখকে আপন করে না নিতে পারো, তুমি সুখকে কখন বরণ করবে, সুখের মজাটাও তো সুখের পাবো না। আনন্দটা তুমি হ্যাঁ। কিভাবে নেবে? তো এই কোভিডের বেলায় হচ্ছে আমার একটা খুবই ভালো এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে তখন আমি আসলে মানে তখন আমি আসলে নিজেকে এক্সপ্যান্ড করা শুরু করেছি ইন ডিফারেন্ট ডাইমেনশন। 2018 or 18 আফটার 18 আই গেস 19 এর শুরুর দিকে। তো আমার একজন খুব কাছের বন্ধু আছে অভিষেক ভট্টাচার্য, ও মিউজিক করে এবং ছবি তোলে, খুবই ভালো মিউজিক করেও। তো ও একদিন অল অফ এ সাডেন বললো যে চলো আমরা কিছু ছবি তুলি, চতুর্দিকে এত দূষণ হচ্ছে, উই শুড ডু সামথিং, এত এয়ার পলিউশন, এত সাউন্ড পলিউশন, এত চতুর্দিকে ঢাকা শহরটাই হচ্ছে বুড়িগঙ্গা মরে যাচ্ছে, উই শুড ডু সামথিং। কি করতে চাও? ও একটা আইডিয়া শেয়ার করলো। সো হোয়াট উই ডিড, হলোকস্ট, আই মিন হ্যালোজেন একটা মাস্ক পাওয়া যায়, তো ওই মাস্কটা পরে সো ও বললো যে তুমি এটা ক্যারি করতে পারবা কিনা বলো। সো আই সেড অফকোর্স, তোমার ছবি দেখা যাবে না, তোমার চেহারা দেখা যাবে না, তুমি শুধু ওটা পরে থাকবে। তো আমি ওকে উইথ ইট, তো বলে লেটস গো। তাহলে আমি একদিন ঘুরে ঘুরে পুরো ঢাকা শহরের ছবি তুলে ফেললাম। অ্যান্ড ও ওই ছবিটা যখন পোস্ট করবে, যখন ওর কাজ শেষ হলো, ওটার সম্পাদনার কাজটা শেষ হলো, ওর এডিটের কাজ শেষ হলো, তখন যখন পোস্ট করলো, at that moment COVID hit actually. Oh, wow. It was again a coincidence. Yeah. So November আমরা ওই ছবিগুলোর সিরিজটা পাবলিশ করলাম এবং রাতারাতি again এটা অনেক ভাইরাল হয়ে গেল। এবং কোথায় গেল এটা? ভাইসে, বিজনেস স্ট্যান্ডার্ডে, সবগুলো লিডিং ইউরোপিয়ান নিউজ পেপারস অ্যান্ড দেশি তো সবগুলো কভার করেছেই, এরকম একদম সমস্ত জায়গাতে এটা একদম সয়লাভ হয়ে গেল। এইভাবে আসলে দেশকে চিনে না কাজের মাধ্যমে। হ্যাঁ, একদমই তাই। ভীষণ কাকতালীয় এবং ভীষণ সুন্দর এক্সপেরিয়েন্স ছিল আমাদের জন্য। তো যেটা হলো যে তখন অ্যাকচুয়ালি তখন কোভিড আসলো, আমার মনে হলো যে আমি কি চাকরিটা কন্টিনিউ করতে, তখন আমি চাকরি করছি, সেটা একটা ওই সময় বেসরকারি জব নিয়ে সবাই খুব দ্বিধাই ছিল। তাই। আমিও জব করতাম, ইউ নো দ্যাট, এই যে আমি র্যাঙ্কনে ছিলাম। সো করব কি করব না, তো লাকিলি আমার অফিস হাইব্রিড চলে গেল, বললো যে দেখি কতদূর আমরা কন্টিনিউ করতে পারি। তো তখন চিন্তা করলাম, ও বাই দ্য ওয়ে স্যালারি ডিক্রিজ হয়ে গেল সকলেরই 40% 60% এরকম করে, যেহেতু হাইব্রিড করছি সবার। সো তখন আসলে আমি অল্টারনেটিভ খুঁজতে থাকলাম। দ্যাট মোমেন্ট অ্যাকচুয়ালি মানুষ যখন বিপদে পড়ে তখন সে বিচিত্র রকমের রাস্তা খুঁজে বের করে। তো তখন আমি চিন্তা করলাম হোয়াট আই এম গুড অ্যাট। আমার বাবা বলতো সবসময়, বা বাসা সবাই বলতো যে তুমি খুব ভালো লেখো, তুমি লেখো, যে কোনো কিছু লিখতে তুমি এখন লিখতে পারো। তা আমি 2-4 লাইন কবিতা লিখে দেখলাম যে খুব বাজে হলো। তখন হোয়াট আই এম গুড অ্যাট, ওর সাথে আমার অনেক মিলে, আমিও লিখতাম। হ্যাঁ, এগুলো হবে না, ঠিক আমি অ্যাক্টিংই করি। সেটাই, আমি অ্যাক্টিং এ ভালো আছি, উপস্থাপনায় ঠিক আছে, ও সব লেখালেখি হবে। খুব বাজে লিখলাম, খুব বাজে। ফ্যামিলি বলছে যে সে ভালো। আমার ফ্যামিলি তো আমার একটা বিজ্ঞাপন দেখলেও বলে এদিকে আসো, সবাই এদিকে আসো, না আমার বিজ্ঞাপন চলছে। না, এটাও কিন্তু আইডেন্টিফাই হয়েছে যে ও কবিতা লেখার পরে বুঝতে পেরেছে যে না, আমাকে দিয়ে এটা হবে না। আমাকে দিয়ে কবিতা হবে না। হ্যাঁ, মানে এই জায়গাটাও আসলে বোঝা যায় কখন কার দিয়ে কি হবে। ও বাবা, আমি কবিদের অসম্মান করতে চাই না, যা লিখেছি ওসব অকার দরকার, পড়ার দরকার নেই। হ্যাঁ, এরপরে যেটা হলো যে আমার মনে হলো যে আমি 2-4 লাইন তো ফ্যাশন নিয়ে আমার পড়তে বরাবর ভালো লাগতো, লিখতে ভালো লাগতো। লিখতে বলতে কি মানে 2-4 লাইন লিখতাম আর কি, স্টেটমেন্ট টাইপের। সো আমি একদিন একটা ডেমো লিখলাম, কন্টেন্ট লিখলাম। লিখে আমার এক বন্ধু আছে, ও একটা খুব স্বনামধন্য একটা ম্যাগাজিনে কাজ করে, ওকে বললাম যে দেখ তো এটা হচ্ছে কিনা। ও বলছে খুব ভালো হয়েছে, তুই লেখ।
আমার না খুব ভালো হয়েছে, তাহলে আমার লেখা উচিত, পয়সা দিবি? হ্যাঁ, এক শব্দে তুই 1 টাকা পাবি, চলবে দে। এই দ্যাটস হাউ আই স্টার্টেড রাইটিং ফ্যাশন কন্টেন্টস ফর ম্যাগাজিনস অ্যান্ড নিউজ পেপারস। বাহ, এটা আমার একটা শখের মানে এটাই বলতে পারি। আসলে শখের ব্যাপারগুলোই দেখা যায় শেষ পর্যন্ত খুব ভালোভাবে কাজে লেগে মানে এটা তো আমার একদম ভেতর থেকে আসছে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেটা পছন্দ করি, হ্যাঁ পছন্দ যেটা হয়, ভালোবাসি, হ্যাঁ যেটা ভালোবাসি, ওই কাজটা করলে ওই কাজে খুব দ্রুত শাইন করা যায়। একদম এনার্জি যেটা আমরা ইনসাইড থাকে সেটা আমরা বের করি না, যেটা আজকে সবাই আমরা আজকে সবাই বের করছে, আজকে সবাই আমাদের আমার নিজেকে ছিল। থ্যাংক ইউ ফর দিস প্ল্যাটফর্ম। হ্যাঁ কলি। আচ্ছা, এই যে কখনো যদি মনে কর তোর কাছে ইন্টারন্যাশনালি হ্যাঁ এরকম কোনো কাজ আসে যে এরকম একটা মুভি অথবা ধরে নে একটা শর্ট ফিল্ম, হ্যাঁ এটার জন্য তোকে কাস্টিং করতে হবে, এই দায়িত্ব তোর, তখন কি তুই একেবারে মানে কি বলবো নার্ভাস হয়ে যাবি নাকি অনেক বেশি খুশি হয়ে কাজটা আরো সুন্দরভাবে করতে পারবি? আসলে ইন্টারন্যাশনাল কাজ করা হয়েছে। আমি অ্যামাজন প্রাইমের জন্য একটা হচ্ছে ডোকু ফিল্ম করা হয়েছে, ওটা ইন্ডিয়া বাংলাদেশ মার্চ ছিল, তো রিয়েল স্টোরির উপরে ছিল। তো আমাদের যেই মেইন 2 জন ছিল যাদের স্টোরি, তাদের বাড়ি আবার হচ্ছে বাংলাদেশে। ও আচ্ছা। তো ওনারা হচ্ছে বাংলাদেশ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, দেন হচ্ছে চাঁদপুরে ছিল, ওখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে তারপরে বাইরে কিভাবে যাওয়া, এইটাই ওনাদের স্টোরিটা দেখানো হয়েছে। তো এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে অনেক খুশি বা নার্ভাস, আমার কাজের ক্ষেত্রে যেটা হয় যে খুশি তো অবশ্যই থাকি, অ্যান্ড অনেক কিছুই চলে যে আসলে এই কাজটা কিভাবে করব বা কি করব, আমার ব্রেন অনেক খাটতে থাকে যে কিভাবে করব, না খুঁজে বের করা, নতুন কিছু করা, এক্সাইটমেন্ট থাকে অনেক, যে আমি আবার অনেক বেশি খুশিও হই না, কেন হই না ওইটাও জানি না, বাট আমার এটা একটা প্রেশার থাকে, ব্যালেন্স করেও হ্যাঁ প্রেশার থাকে যে আচ্ছা গল্পটা এরকম যে আমি ডিরেক্টরকে আসলে কি দেখাতে চাই বা কেন দেখাতে চাই, এই জিনিসগুলো আমার থাকে যে এইটার কারণে দেখাতে চাই, বা স্টোরি এরকম আছে। যেমন আমার অ্যামাজন প্রাইমের ওই গল্পটায় যেটা ডিরেক্টরের কল ছিল যে রিয়েল ক্যারেক্টারের সাথে ফেসের মিল থাকতে হবে অ্যান্ড অ্যাক্টিংটা বুঝতে হবে। সো উনাদের ইয়াং কালের 2টা ছবি আমাকে দিয়েছিল, তো আমি পুরা খুঁজে বের করে ওই 2টা ছেলে ওনাদের সাথে যায় বা বড় হলে মানে ম্যাচ আছে ফেসের, এই জিনিসটা রেখে হচ্ছে কাস্টিং করেছিলাম। তারপরে তো আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অভিনয়। মানে কেউ আছে যে অভিনয় করিয়ে নেওয়া যাবে, কেউ আছে প্রথম থেকে অভিনয়টা পারে, আর কেউ আছে একেবারে হবে না, নতুন একদম একেবারেই হবে না কিন্তু করতে চায়। সো এরকম মানে থাকে না, চ্যালেঞ্জটা কিন্তু ওই জায়গায়ও থাকে, তাই না? আমরা এটা নিয়েও আড্ডা দিব। আমি জুমের বন্ধুদেরকে ওয়েলকাম করছি, সবাই নিশ্চয়ই ভালো আছে, সবার সাথে আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, এক্ষুনি যাচ্ছি আর আসছি। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক বেশি জমে গেছে অলরেডি, জুমে বন্ধুরা জয়েন করে ফেলেছেন। আমি জুমে যাব, আগে কলির কাছে যে প্রশ্নটা ছিল, তাই না, যে অনেক সময় এই যে কাস্টিং করার সময় হ্যাঁ অনেক বেশি ভাবতে হয়, অনেক বেশি বলতে কিছু সময় দেখা যায় শুধু চেহারা দিয়ে কাজ হয়, হ্যাঁ চেহারা দিয়ে কাজ হয়, চুল দিয়ে কাজ হয়, আবার বেশিরভাগ সময় দেখা যায় অভিনয়টা। অনেকে আছে যে নতুন আসছে, নতুন ফেস, কিন্তু তার মধ্যে একটা কি বলবো গুণ আছে, সে হয়তো অ্যাডপ্ট করতে পারে, অভিনয় শেখাচ্ছি ওটা সে ঠিকঠাক দিতে পারবে। আবার কিছু আছে একদম থিয়েটারে কাজ করছে, সে জানে। আবার কেউ কেউ থাকে যারা হচ্ছে আগ্রহ আছে কিন্তু মনটা ওখানে নেই, শুধুমাত্র ফেমের জন্য কাজ করতে আসছে। সো ওই সময়গুলোতে এমন মানে থাকে না, এমন একটা ক্যারেক্টার আসছে যে ক্যারেক্টারটা নিয়ে অনেক ভাবতে হচ্ছে, সেই মোমেন্টে কিভাবে চুজ করো? মূলত হচ্ছে যেহেতু এটা অ্যাক্টিং এর জায়গা, তো যেটা বললো আপু যে কিছু আছে যে আমাদের লুকে যায়, কিছু আছে অ্যাক্টিং এ যায়। অ্যাক্টিং তো একটু দরকার হয়, মানে এটা আমরা যাই করি না কেন এক্সপ্রেশন বা ইয়া দরকার হয়। সো ওই জায়গা থেকে আমি সবার ফার্স্টে যেটা করি, আমি ওই পার্সনটার সাথে মিশি আগে,
কথা বলি, আড্ডা দিই। কারণ হচ্ছে বা আমার যেটা হয় বেশিরভাগ সময়, ধরো যে একটা ক্যারেক্টার নিয়ে আমি ভাবছি এই অ্যাক্টিংটা লাগবে, তো যাকে চিন্তা করছি যে উনি যায় লুক ওয়াইজ, তো অ্যাক্টিংটা কিভাবে বের করা যায়, তো ওই সময়টায় দেখা গেছে যে ওনার সাথে মিশা হয় অনেক, অ্যান্ড মিশতে মিশতে দেখা গেছে যে ওনার অনেক কিছুই আমার চোখে পড়ে, যে আচ্ছা উনি হাসলে এরকম করে বা হাঁটে এইভাবে, কথা বলে এইভাবে। তো প্রত্যেকটা মানুষেরই একটা জিনিস থাকে কি ক্যামেরার সামনে নার্ভাসনেসটা থাকে। তো আমার ফার্স্ট কাজ থাকে হচ্ছে তার নার্ভাসনেসটা ভাঙা, দেন হচ্ছে তাকে বুঝানো। অ্যান্ড আমি অলওয়েজ মানে যদি বলি একটু ফাঁকি দেওয়া বলে, তাহলে এটাকে কি বলবো যে অলওয়েজ ট্রাই করি যে যেরকম ওই ক্যারেক্টারটায় এস্টাবলিশড করা, যে যেমন আমার এখন একটা সুন্দর সুইট মেয়ে লাগবে, ওই সুইট মেয়েটা খুঁজে বের করা যে পার্সোনালি সে আসলে এরকম। মানে যেমন দেখে গেছে যে অনেকে আছে যে ঠিক আছে সে একটু কম কথা বলে, তাহলে কম কথা বলা মানুষ খুঁজে বের করে। তো মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে হয়, তো তাই না? এই জিনিসটা হলে কি হয় কি যে তার জন্য যাকে যে নতুন আসছে তার জন্য জিনিসটা ইজি হয়ে যায়। আমার ব্রিফও এরকম থাকে যে তোমার তেমন কিছু করতে হবে না, তুমি যেটা সেটাই করো। এটা একটু ইজি। যেমন কিছুদিন আগে ধরো যে একটা বিজ্ঞাপনের জন্য আমার এরকম কল ছিল যে বাইক চালাতে পারে এরকম মেয়ে লাগবে। সো আমাদের ইন্ডাস্ট্রিতে স্কুটি বা বাইক চালাতে পারে এরকম কম আছে, তো সবাইকে মোটামুটি দেখে ফেলছে। আমার আবার একটাই আছে, হ্যাঁ আমাকেও কিছুদিন আগে দেখে ফেলেছে, নিউ ফেস লাগবে। আমাকে দেখে ফেলেছে। তো আমি যেটা করলাম যে সকালবেলা নাস্তা করতে গিয়েছি বনানীতে, তো রেস্টুরেন্টে ঢোকার সময় স্টারে গিয়েছিলাম, বুঝছো? বনানী বলাতে আমি বুঝি কোথায় এটা ধরো সকাল 6:30 7টার দিকে। ওখানে ঢোকার সময় দেখলাম যে একটা মেয়ে, তো ওর বডি স্ট্রাকচার দেখে মনে হয়েছে যে সে অ্যাথলিট, মানে খেলাধুলা বা কোনো কিছু করে। তো যেহেতু খাচ্ছে ওরা, তো আমি ওখানে ডিস্টার্ব না করে আমি খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে প্রায় 40 মিনিট ওদের জন্য ওয়েট করেছি। তো ওরা বেরোর পরে কথা বলার পরে তো বললো যে হ্যাঁ আপু, আমি জিজ্ঞাসা করলাম তোমার বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে তুমি খেলাধুলা করো, আসলেই করে কিনা? বললো যে হ্যাঁ আমি বাস্কেটবল খেলি, ফুটবল খেলি, দেন হচ্ছে ও নাচ করে, ও বাইক চালাতে পারে, সব পেয়ে গেছে। হ্যাঁ সব একসাথে পেয়ে গেছি, ইভেন সে আর্টও করতে পারে। তো জিজ্ঞাসা করলাম যে তোমার ইন্টারেস্ট আছে কিনা অ্যাক্টিং এ, তো অ্যাক্টিংটা কি আসলে? পরে বললাম যে আসলে আমি এরকম কাজ করি, বিজ্ঞাপনে কাজ করি, সিরিজে কাজ করি, ফিল্মে কাজ করি। তখন আমার কাছে ওই যে স্ক্রিপ্টটা ছিল, তো ওকে প্রোভাইড করলাম, শি এগ্রিড, আসলো, আসার পরে দেন আমরা ওকে নিয়ে শ্যুট করলাম। বাহ বাহ। সো এই চ্যালেঞ্জিংগুলো থাকে। সো এই জায়গা থেকে বুঝাটা অ্যাকচুয়ালি যে কাকে দিয়ে কিভাবে কতটুকু করানো যাবে। এখন ওই বুঝাটা ধরো অনেকে মনে করে যে ইটস এ ভেরি ইজি, অ্যাকচুয়ালি নট। কারণ একটা মানুষ বুঝা কিন্তু চারটিখানি ব্যাপার না, অ্যান্ড চেহারা দেখেই সবাইকে বোঝা যায় না বা সবার নেচারটাও বোঝা যায় না। ধরো যে একটা টাইম পিরিয়ড পর্যন্ত মিশতে হয়। সো যেটার কারণে আমি কাজের মধ্যেও আড্ডা মারি, কাজের বাইরেও আড্ডা মারি। এটাই আসলে খুব ভালো, একজন কাস্টিং ডিরেক্টরের এইভাবেই কাজ করা উচিত আমি মনে করি। আমরা একটু জুমে চলে যাই, নতুন একটা মুখ দেখছি, শারমিন আপু। শারমিন রহমান আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি আমাদের সাথে প্রথমবার জয়েন করেছেন? হ্যাঁ আজকে প্রথম জয়েন ওয়াও করেছি। ওয়াও, কোত্থেকে? আমি মোহাম্মদপুর থেকে ঢাকায়। মোহাম্মদপুর থেকে। আপনাকে আমাদের নেক্সাস লেডিস ক্লাবে স্বাগতম। এই যে বন্ধুরা আছে, আরো বন্ধুরা জয়েন করবে। সো আমি একটু আপনার সম্পর্কে জানতে চাই, আপু কি করছেন আপনি, আপনার প্রফেশনাল? আমি হচ্ছে একজন আকুপ্রেশার থেরাপিস্ট আর প্রসূতিদের দিকে নিয়ে কাজ করি, যারা হচ্ছে স্বাভাবিক প্রসব আশা করছে, তাদের খাবার দাবার কেমন হওয়া উচিত, তাদের হেলথ প্র্যাকটিস গুলো কেমন হওয়া উচিত, কখন তারা বুঝতে পারবে যে মানে হসপিটালে মুভ করা উচিত, কোনো ছোটখাটো কমপ্লিকেশন ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত কি অনুচিত, মানে কিভাবে তারা নিজেকে শান্ত এবং সুন্দরভাবে একটা স্বাভাবিক প্রসবের দিকে যেতে পারে, সেটা নিয়ে গাইড করি। বাহ, চমৎকার। আজকাল তো এমনিতে দেখা যায় যে নর্মাল ডেলিভারি মানে একেবারেই
একেবারেই হচ্ছে না, বেশিরভাগ দেখা যায় সিজার হচ্ছে। সো আপনার এই মানে প্রফেশনটা আসলে আমার খুব ভালো লেগেছে, যে অ্যাডভাইসগুলো দেন আমি আশা করি সবার খুব লাভ হবে। সো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের যে গ্রুপটা আছে নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ ফেসবুকে, আপনি ওখানে জয়েন হবেন এবং আপনার ছোটখাটো কিছু অ্যাডভাইস আপনি লিখতে পারেন, সবার জন্য ভালো হয়, ওখানে সব নারীরাই আছে। সো আপনারও ভালো লাগবে আশা করি। এবং চেষ্টা করবেন প্রতিদিন, আমরা তো 6টা থেকে 7:30 পর্যন্ত থাকি, এভাবে আড্ডা দেই, চেষ্টা করবেন যেন প্রতিদিন আপনি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তানজি আপু, আপনার কাছে যাই, অনেক অ্যাওয়ার্ড তো পাচ্ছেন ইদানিং, তাই না? মানে আমার কি বলবো, আমার শুনেই খুব ভালো লাগছিল যখন আমি শুনছিলাম আপনার ব্যাপারে, অ্যাওয়ার্ডের ব্যাপারে। একটু আমরা ওদিকেও দেখি। সো ভালো এই জন্য লাগছে, একে তো আজকের টপিকটার সাথে এত মিলে গেছে, হ্যাঁ, মানে আমাদের দেশকে আপনি তুলে ধরেছেন, সবচেয়ে বেশি ভালো লাগছে এটা। আপনাকে আসলে এই জায়গায় পেয়ে আজকে আমার সাথে আড্ডায় আমার খুব ভালো লাগছে, আমার নিজের খুব ভালো লাগছে। একটু দেখি এইটা কখনকার কাজ, এইটা 2 বছর আগের কাজ। সো দ্য ফার্স্ট ওমেন হু কেম আউট, প্রথমে যে মহিলাটা আসছিলেন, উনি একটা পাকিস্তানি অ্যাক্ট্রেস, আনাম তানভীর। সো সে নিজেই চুজ করেন যে সে যেটা পরবেন। ইনিও একটা পাকিস্তানি মডেল, উনিও নিজে চুজ করেন। এটা হচ্ছে মডেস্ট ফ্যাশন উইক। সো এইটা নিয়ে আমি একটুখানি বলবো। যখন আমি পিচ করি ফর মডেস্ট ফ্যাশন উইক যে আমি শাড়ি নিয়ে তোমাদের কাছে একটা শো করতে চাই, সো ওরা খুব মানে দে ওয়ার ভেরি, যে কেন শাড়ি ইজ নট মডেস্ট, শাড়ি তো মডেস্ট না। ওই সেম তুমি হিজাবি পরাবা আর ব্লাউজ তো তুমি ফুল হাতা করবা, আর কোনো কিছু ডিফারেন্ট নাই। তো বললাম যে তোমরা আমার কালেকশন দেখে তারপর তোমরা জাজ করো। সো আমি সেদিন 2টা আউটফিট নিয়ে যাই ইন আ ডিফারেন্ট ওয়ে, আমি শাড়িটাকে ড্রেপ করি। তখন তারা দেখে বললো যে আচ্ছা আর পুরার কালেকশন দেখানো লাগবে না, তুমি আসো। সো আমি যখন গেলাম, আফটার আমি যখন শোটা করে বের হই, সবাই আমাকে বললো যে আমরা কখনো এরকম শাড়ি পরানো দেখিনি, মানে এত সুন্দর করে। তো ওটার মধ্যে আমাদের অনেক ইন্সপিরেশন ছিল। একটা ছিল হচ্ছে যে শাড়িটা ড্রেপিং ডিফারেন্ট হবে, মডেস্ট থাকবে, এবং আমরা হিজাবটা অনেক ডিফারেন্ট করে পড়াই। সো বিকজ ইট ওয়াজ মডেস্ট, সো আমরা হিজাবটা অনেক ডিফারেন্ট করে পড়াই। এইটা আমাদের, সো মাঝখানেরটা হচ্ছে অ্যাওয়ার্ডটা। ও সাইডে যে ভিডিওটা ছিল ওটা ছিল হচ্ছে ক্যানাডিয়ান পার্লামেন্টের ভিতরে, সরি। সো আমি অনলি বাঙালি ডিজাইনার ছিলাম যে কানাডাতে মানে শোকেস করে। তো ওটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। ও মাই গড, মানে গুজবাম্প না? মানে ইট ওয়াজ, মানে কি বলবো, আমি যখন যাই, বিকজ পার্লামেন্ট ইজ অনেক রিস্ট্রিক্টেড এন্ড অনেক সিকিউরিটির ইস্যু ছিল। তো মজার জিনিস হচ্ছে যখন আমরা মানে অটোয়াতে সকালবেলা ল্যান্ড করার পর তারা আমাদেরকে বললো যে তুমি পুরো সিকিউরিটি পাসপোর্ট সব কিছু চেক করে তুমি ঢুকতে হবে। তো ঢোকার পর একটা বাংকারের ভিতরে আমরা 8টা ডিজাইনার, সো মানে পুরো একদম একটা সিন্দুকের মধ্যে আমরা 8টা ডিজাইনার, এখানেই তোমাদের স্টাইলিং, কাপড় প্রেস, এভরিথিং, বিকজ আমরা মাত্র আসছি, সুটকেসে সব কাপড়। তো সবার হচ্ছে লেহেঙ্গা বা এরকম কোনো কিছু তাদের জন্য অনেক ইজি। তো আমি বললাম যে আমার অনেক বড় একটা টেবিল লাগবে, বিকজ ইটস ইয়ার্ডস অ্যান্ড ইয়ার্ডস অফ শাড়ি। সো তোমাদের মতন এত ইজি না। ইট ওয়াজ, মানে অ্যাগেন কোলাবোরেশন ইজ আ বিগ থিং, কারণ সবাই এসে দেখলাম যে যেখান থেকেই যারা আসছে, যারাই ডিজাইনার, তারা একটা শাড়ি আমার আয়রন করা দেখে সবাই বললো যে আমাদেরটা শেষ করে তোমারটা আমরা করতেছি। এটা একটা জিনিস ছিল। তারপর আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি বলবো ওটার, অ্যান্ড এটা আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু একটা শিখার আছে। যে আমি যখন আমার শাড়িগুলা আয়রন করলাম, অনেক বড় বড় ডিজাইনার্স ওখানে আমাদের সাথে ডিসপ্লে করে। বাংলাদেশে অনেক পপুলার একজন হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইনার হোসেন রেহার, সেও তখন ডিসপ্লে করে। তো তখন সামওয়ান যে সবার আগে ক্যাটওয়াক করার কথা, সে এসে আমাকে বললো যে তোমার এত কাপড়, এটা ড্রেপ করতে হবে তোমার, সো তুমি ফার্স্টে ডিসপ্লে করো, বিকজ আমাদেরটা জাস্ট আমরা মডেলকে পরাবো অ্যান্ড স্টাইলিং করবো, তোমারটা অনেক ডিফিকাল্ট।
সো বিং আ ভেরি স্মল ছোট্ট একটা ডিজাইনার ফার্স্ট আমি স্টার্ট করছি, ওটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল। বাহ, চমৎকার। মানে আমরা আমাদের দেখেও এত ভালো লেগেছে, একটা ব্রাইডাল মানে দেখলাম, হ্যাঁ, ফটোশুট আর এটাও একটা ক্যাটওয়াক ছিল, এটা ভেরি ডিফারেন্টলি করা। ওটা ছিল লন্ডনে, এবং মজার জিনিস হচ্ছে ওটা স্টাইলিং যে করেছেন উনিও একজন বাঙালি, সে ইন্ডিয়ান ফ্যাশন উইকেও কাজ করেন, মির্জা ভাই। সো আই হ্যাভ আ লট অফ ক্রেডিট টু গো টু হিম অ্যাজ ওয়েল, বিকজ ওনারা আমার সাথে অনেক কাজ করা হয়। ইনফ্যাক্ট আমার যে অ্যাওয়ার্ডের নমিনেশনটা ছিল, হি ওয়াজ দ্য ওয়ান, সে আমাকে আর কি নমিনেট করে। তো আমি যখন আমাকে বললো যে আপনি নমিনেটেড, আমি তো কোন জীবনে আমার নিজেকে অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করি না, আর আমাকে কে ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন কাউন্সিলে নমিনেট করবে, বিকজ আমার মেইনলি কাজ করা হয় বাংলাদেশের বাইরে। সো আমি খুবই অবাক ছিলাম যে আপনার এই অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু আরো শুনবো, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম। অলরেডি আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, যাব রাশিদা আপুর কাছে যাব। তবে তানজি আপু, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, এই যে অ্যাওয়ার্ডটা যখন আপনি পেলেন, হ্যাঁ, মানে আমার খুব ভালো লাগছে এই জন্য, একে তো আমি নিজেও যখন ডিজাইনিংয়ের ব্যাপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইম্পর্টেন্ট এই জন্য, ওই যে আপনি একটা কথা বলছিলেন না, যেটা পরে আপনাকে ভালো লাগে, যেটা আপনার দেখতে ভালো লাগে, আপনি ওটাই হয়তো বানান। হ্যাঁ, আমার নিজের একটা পেজ আছে, সো আমি ওইভাবে চিন্তা করি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে আমার মনে হয় কি এটা আমি বানাচ্ছি, সো এটা সেকেন্ড পিস বা অন্য কারো কাছে থাকবে না, এটা আমার ভালো লাগে, ভালো লাগতো। পরে আস্তে আস্তে যা বানাচ্ছি ছোট ছোট করে, মানে অল্প অল্প করে, কোয়ান্টিটি অল্প অল্প করে বানাচ্ছি, এবং খুব নিয়েছিল, সময়ের অভাবে হয়তো এখন ওভাবে পেরে উঠছি না। সো আমার এই জন্য ভালো লাগছে আপনার ডিজাইন, মানে আপনি পুরো বাংলাদেশকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছেন। আমি যে একদম ফ্যাশন শো গুলো দেখলাম, আমার মনে হচ্ছিল গিয়ে যদি দেখতে পারতাম, তাই না? মানে অন্য দেশে নিজের দেশকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে আপনি অ্যাওয়ার্ড পেলেন, এটার ফিলিংসটা একটু যদি বলেন কেমন লেগেছে? আমার অফকোর্স আমি অনেক থ্যাঙ্কফুল অ্যাওয়ার্ডটার জন্য। ওই বছর এবং গত বছরও আমার বেশ কিছু অ্যাওয়ার্ড পাওয়া হয়। তো অ্যাওয়ার্ডগুলোর থেকে আমি বলবো যে দ্য এক্সপিরিয়েন্স অফ সাপোর্ট, আমার অ্যাওয়ার্ডটা নমিনেট করেছেন একজন যার সাথে আমার প্রচুর কাজ করা হয়, মির্জা মিয়া। উনি একজন স্টাইলিস্ট, উনি ইন্ডিয়ান ফ্যাশন উইক লন্ডনেও উনি কাজ করেন। তো উনি আমাকে নমিনেট করেন, তো আমি এটা জানতাম না। সো যখন নমিনেশন মানে আমার কাছে খবর আসে যে আই হ্যাভ বিন নমিনেটেড, তো ইমেলটা পাওয়ার পর আমি ফার্স্টে আমি মনে করলাম আচ্ছা কোনো কিছু হয়তো আসছে, যেভাবে আমরা মনে করি আর কি, যে এত লটারিতে এতটুকু জিতে গেছে, এত টাকা জিতেছে, মানে নমিনেটেড, মানে ইটস নমিনেশন ইজ নমিনেশন। সো পরে তো বিকজ ওখানে অনেক রেস্ট্রিকশনস আছে যে তারা ডিসক্লোজ করতে পারে না আগের থেকে যে কে উইনার বা রানার আপ, এই বিষয়গুলো। তো পরে আমি আস্তে আস্তে কাজের মধ্যেই, তার মাঝখানে অনেক শোজ ছিল কাজের মধ্যে, আমি বললাম যে এই ডেটটা আমি পারবো না, বিকজ ওদিন একটা অ্যাওয়ার্ড আছে। তো অনেকেরা বললো কিসের অ্যাওয়ার্ড? আচ্ছা, এরকম অ্যাওয়ার্ড, তুমি কি নমিনেটেড? আচ্ছা হ্যাঁ। তো যাকে আমি বলছিলাম, যাদের সাথে আমার কাজ করা হয়, তারা বলতেছে যে আমাকে লিঙ্ক দিও, আমরা যাবো। এক্স্যাক্টলি, যে মানে পাবো না বলছি, যাবে আবার বলছে। তো জাস্ট 5 দিন বিফোর দ্য অ্যাওয়ার্ড আমি শুনলাম যে আমার নামে 4টা টেবিল বুক হয়েছে, এক একটা টেবিলে 10 জন করে। এখন তো যদি না পাই তাহলে 4টা টেবিল, মানে 40 জন লোক হচ্ছে আসছে টু সাপোর্ট মি। আচ্ছা, তো গেলাম। তো যাওয়ার পর আমি সবাইকে বসিয়ে টসে বললাম যে দেখো, আমি কিন্তু এখানে অনেক বিগ কম্পিটিটর্স আছে, আই এম ভেরি নিউ, তোমরা কিন্তু প্লিজ মানে এক্সপেক্টও করো না যে এরকম কোনো কিছু, জাস্ট বি নর্মাল। আর ওখানে জাস্ট বাঙালি এরকম না, আগে ভাগে সবাইকে বলে রাখছে একদম। এবং মানে ওখানে এমনও মানুষ ছিল যারা হচ্ছে অনেক বড় মাপের, তারা অনেক কাজ করেছে, এবং তাদের সাপোর্টটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল, যে তারা আমার জন্য টিকিট কেটে টেবিল বুক করে অ্যাওয়ার্ডে আসছে। তো
মজার জিনিস যখন তারা আমার নেম কল করে এবং আমি যাই স্টেজে আমাকে বলে যে ওই সাইডে এরা কারা, so it's like they're all my fans and support because ওরা এত চিল্লালো যে নামটা শোনার পর, তো ওটা আমার কাছে আমার মনে হয় অনেক বড় একটা জিনিস যে যাদের support আসলে ওরা না থাকলেও আপনার কেমন খালি খালি লাগতো তাই না, মানে যখন অ্যাওয়ার্ড পেতেন ফাইনালি ওই সময় যদি কেউ না চিল্লাতো, আর বাঙালিদের চিল্লানোর মধ্যে একটা ব্যাপার, মানে সেটাই অনেক বড় জিনিস যে সব ইন্ডাস্ট্রি, মজার জিনিস হচ্ছে পুরা হলটা ভর্তি ছিল হচ্ছে প্রচুর বাঙালি সেলিব্রিটিজ, বাঙালি কাউন্সিলর্স, পলিটিশিয়ানস, বাট আমাদের ওই টেবিলটার মধ্যে ছিল সব হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিজের ফ্যাশন ইন্ডাস্ট্রিজের পিপল। তো এরা যখন চিয়ার করেছে, মানে এমনও হয়েছে যে অনেকের আসছে, তারা যখন সোশ্যালাইজ করছিল বলি তুমি তো বাঙালি না, তুমি এখানে আসছো কেন, আমি তানজিয়ার জন্য আসছি। তো দ্যাট মেড মি ভেরি প্রাউড যে মানে এটা একটা সাপোর্ট সিস্টেম ছিল। এইভাবেই আসলে সবার কাজ যেন চিনে এই যে পৃথিবী, পুরো পৃথিবী, এটাই আশা করি। I think dedication is very important. একদম একদম। আমি জুমে চলে যাই, রাশিদা আপা, রাশিদা আপা শুনতে পাচ্ছেন? ঝকঝকে একটা দিন, একদম মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগছে। আই লাভ গ্রিন, যখন নেচার। জি হ্যাঁ, জি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আমি কানাডা থেকে সবাইকে শুভ সকাল এবং অনেক অনেক অভিনন্দন। আপনাকেও অনেক অনেক অভিনন্দন এবং আপনাকেও শুভ সকাল। ধন্যবাদ। আমি বলছিলাম আপনার কথা যে আপু কানাডা থেকে জয়েন করেন, প্রায় সময় জয়েন করেন এবং আমাদের খুব ভালো লাগে। এবং আপুর কাজটাও কিন্তু উনি আসলে ভলান্টারিলি কিছু কাজ করেন, আমার খুব ভালো লাগে। তানজিয়া আপু, আপনি যদি শুনেন আপনারও ভালো লাগবে। একটু বলেন তো আপা, আপনি যাদের মানে ওই যে হসপিটালে যে কাজটা করেন। বলছি, আমার তো আগে ওনাদেরকেই বলে নেই, প্রথমত যে কলি আপু যে কাজগুলা করেন, থিঙ্কিং করে বসে থেকে যে ওয়াচ করতে থাকেন যে কিভাবে উনি যেরকম চাচ্ছেন সেরকম কাউকে ক্যাচ করা, এটা খুবই ডিফিকাল্ট। তো ওনাকে আমি অভিনন্দন জানাই এবং আমি আজকে ওনাদের কলি আপু এবং ইউটিউব এন্ড আমাদের তানজিয়া আপুর কথায় আমি 80-র দশকে চলে গিয়েছি, যে তখন কেন আমাদের নেক্সাস টেলিভিশন হলো না, তাদের 80-র দশকে আমাকে পেতেন না। না, আমরা কেন এই যে এদের মতো পার্সনকে পেলাম না, আমরা আগাতে পারলাম না, পিছনে চলে গেছি একদম। মানে শত চেষ্টা করেও কিন্তু আমরা উচ্চাতে পারি নাই। আমি ওয়াইএমসি থেকে, আপু জানবে, ওয়াইডব্লিউসি থেকে আমি সমস্ত কোর্স করেছি এবং প্রথম ফটো বিচিত্রা বাংলাদেশ হয়েছে, সেটাও আমি দিয়েছি, কিন্তু ওই যে পারিপার্শ্বিকতার কারণে আমরা তার উঠতে পারিনি। হ্যাঁ, এটা একটা বড় প্রবলেম। অনেকে অনেক পারিপার্শ্বিকতার ব্যাপারে এত বেশি অপরচুনিটিস তৈরি হয়েছে, তখনকার সময় এতটা ছিল না। একদম একদম। হ্যাঁ আপা বলেন। রাশিদা আপা, আপনাদের মতন মানুষরা সাপোর্ট করেছে বলেই আমরা হয়তো এখানে আছি। আপনারা এই রাস্তাটা আমাদের জন্য বানিয়ে দিয়েছেন। একদম একদম। হ্যাঁ রাশিদা আপু বলেন। হ্যাঁ, এখনো চেষ্টা করছি আপনাদের। আমি যদি জানতাম আপনি এখানে আসছেন, আমি টরন্টো থেকে ওখানে চলে যেতাম দেখার জন্য, কারণ আমি 71 ঢুকেই গিয়েছি যে আপনারা কি কাজগুলো করছেন ওখানে। আমার মনে হচ্ছে যে আমি ওখানে প্রেজেন্ট হয়ে উপভোগ করছি। আমার কাছে আপনাদের কথায় মানে এতটা একাত্ম হয়ে গিয়েছি। তো এখন আমার কাজের কথা যে উনি বললো, আসলে আমি এখানে আসছি 20 ইয়ার্স। সো আমি সবাইকে ফ্রি সার্ভিস দিই, আলহামদুলিল্লাহ। পার্ট টাইম জব করি এবং আমি উইলিয়াম অস্ত হসপিটালে ভলেন্টিয়ারিং করি। সো এখানে অনেক বছর সিনিয়রদের সাথে এবং জুনিয়রদের সাথে করি, মসজিদে ওয়ার্ক করি এবং আমার নেবারহুডে যারা অসহায় অবস্থায় আছেন তাদেরকে করি। আর ওই শাড়ি পরানোর কথা বললেন, ওটা আমি এখানে, আমার মেয়ে যেহেতু নাচের জগতে ছিল অনেক বছর, বাফা থেকে আমার মেয়ে নাচ করেছে, তো সখন থেকে শাড়ি। এখন দেখি এই যে ইন্ডিয়ান এক কি লেডি, নামটা ভুলে গেলাম, উনি এখন শাড়ি পরাচ্ছেন, ডলি জেন। তো এইসব শাড়ি আমার মেয়ে যখন ক্লাস করে তখন আমি পরেছি। কিন্তু ওই যে বললাম যে আমাদের তো সুযোগ ছিল না। এখন আমি আবার এখন নেক্সাস টেলিভিশন, নেক্সাস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি এগেইন, কারণ আমি আবার স্টার্ট করব। আমি আবার উদ্যমী হয়ে উঠেছি যে আমার
প্রফেশন আমি আবার অ্যাডভান্স করব। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ। নাইমা, এই যে মানে দেখতে তো পাচ্ছ যে যখন আসলে আমরা কাউকে কোনো কিছু শোনাই, আমাদের গল্পটা শোনাই, যেমন তানজিয়াপুর গল্প শুনে উনি কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড। তোমার কি মনে হয় অ্যাকচুয়ালি শোনানো উচিত না এইভাবে? অবশ্যই অবশ্যই, মানুষ যত জানবে, যত নিজেকে তুলে ধরবে, কোনো না কোনো ভাবে আরেকজন মানুষ সেখান থেকে কিছুটা হলেও হয় উপকৃত হবে, কিন্তু অথবা সে ইন্সপিরেশন নিবে, কিংবা সে ওখান থেকে যেটা ভালোটা গ্রহণ করবে। যদি খারাপ কোনো কিছু হয় সেটা যদি জানতে পারে, সেটাও তার জীবনে উপকারে আসতে পারে যে কোনো ভাবে। একদম সত্যি কথা। আরো অনেকেই আছে, আমাদের গানের পাখি জয়েন করে ফেলেছেন, সবার সাথে কথা হবে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমরা শুনছিলাম রাশিদা আপুর কথা, এখন একটু চলে যাই নেলি আপুর কাছে। নেলি আপু, আপনার কাছে যাওয়ার রিজন হচ্ছে আপনারা দুজন সেম হিজাব পরেছে। আজকে ম্যাচিং হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নেলি আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি হাতটা ছেড়ে দেন, মানে আপনার হাত দেখা যাচ্ছে, আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন সুন্দর লাগছে, এত সুন্দর একটা হাসি পুরোপুরি দেখা না গেলে ভালো লাগে। আচ্ছা নেলি আপু, দুই টিয়া পাখি আজকে আমাদের। হ্যাঁ, দুই টিয়া পাখি, এই জন্য আপনার কাছ থেকে গান শুনবো, দুই টিয়া পাখি আছে। হ্যাঁ নেলি আপু, আপনার কি মনে হয় অ্যাকচুয়ালি আমাদের যে আজকের টপিকটা, হ্যাঁ, পৃথিবী চিনুক আমাকে, মানে কাজের মাধ্যমে আসলে সবাই তো আমরা চাই, তাই না? এখন আপনার ভাবনাটা আমি জানতে চাচ্ছি যে আপনি এমন কিছু করেছেন বা করার ইচ্ছে আছে যে যার মাধ্যমে পৃথিবী আপনাকে চিনবে, সেটা কিভাবে করবেন? আসলে আমরা তো ছোটখাটো কাজ করি, খুব একটা বড় কাজ তো করি না, মানে যা করি তো দেশের মধ্যেই, ছোট কাজ খুব একটা না, কিন্তু চাই পৃথিবী চিনুক। এখন তো মনে হচ্ছে নেক্সাস ক্লাবের মাধ্যমে পৃথিবী আমাদের মোটামুটি চেনে। এখন নেক্সাস ক্লাবের বসে তো অনেকেই চেনে, জিজ্ঞেস করে, কেউ ফোন করে যে আজকে দেখলাম তোমাকে। বাহ, এটা তো মনে হচ্ছে এটা অনেক অনেক বড় পাওয়া। মানে আপনারা ওখানে বসেও দেখা যায় অনেকে আপনাদেরকে দেখছে আমাদের পাশাপাশি, সো খুব ভালো লাগে, তাই না? সেদিন যেমন আমার গার্জিয়ান স্কুলে জিজ্ঞেস করলো, আপা আপনাকে সেদিন টিভিতে দেখলাম, আপনি কি আসলে সত্যি আপনি? আমাকে হ্যাঁ হ্যাঁ। তো এই যে সবাই জিজ্ঞেস করে, এটা তো বলছে পৃথিবী এখন আমাকে চিনছে লেডিস ক্লাব এবং নেক্সাস টিভির মাধ্যমে। ধন্যবাদ লেডিস ক্লাব এবং নেক্সাস। খুব সুন্দর বলেছেন, ফিলিংসটা বোঝা যাচ্ছে, মানে ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে ওনার ফিলিংসটা কেমন। থ্যাংক ইউ সো মাচ আপু। রুমি আপা, গানের পাখি, বলো। হ্যাঁ, কি গান শোনাবেন বলেন, নাকি কথা বলবেন? আপনি বলেন। শোনো, আমি ভাবছিলাম একটা বর্ষার গান করি। বাহ, প্লিজ, আই লাভ রেন। আমারও জানো, আগে ছোটবেলায় বর্ষা বৃষ্টি হলে কাঁদতাম ভেজার জন্য। বৃষ্টি হলে মানে আরো হোক বৃষ্টি, আমি বৃষ্টি না ভেজার জন্য না, মন খারাপ লাগতো, যা কোথাও বেরোতে পারছি না। ও আচ্ছা। আর এখন আমি ভীষণ উপভোগ করি, আমি তাকিয়ে থাকি আকাশের দিকে আর সবাইকে বলতে থাকি আগে বৃষ্টি দেখো। কিন্তু এখনকার বৃষ্টিগুলি দেখো একটু পরে আবার চলে যায়। একদম, তবু আমরা বৃষ্টির গান করি, চলো। হ্যাঁ সেটাই। বর্ষা এলো, বর্ষা বর্ষা এলো, বর্ষা অঝোর ধারায় জল, ঝড় ঝুড়িয়া বিরল, ধূসর নিরস ধরা হলো সরসা, বর্ষা এলো, বর্ষা ঘন দেয়া দমকে, দামিনী চমকে, ঝঞ্ঝারো ঝড় ঝম ঝম ঝমকে, ঝঞ্ঝারো ঝড় ঝম ঝম ঝমকে, মনে পড়ে শুধু
মোর প্রিয়তমকে মরাল মরালি রে হেরি সহসা বরষা এলো বরষা Mama risa ni sa ni pa mama pa re re sa ni sa sa mama re sa ni sa sa ni pa ma pa ni pa ma re ma papa ma re sa re mama re sa ni sa mama re papa ma ni pa sa ni re sa mama re pa ma re sa ni sa re ma re sa ni pa mama re sa ni sa elo borosha borosha oi এলো বরষা আহা কত সুন্দর মনে হচ্ছিল আমি বৃষ্টি দেখছি হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিল বৃষ্টির মতন ঝরে পড়ছিল মানে ফিল করছিলাম হ্যাঁ একদম সারগামটা ওরকমই হয়েছে থ্যাংক ইউ সবাই তো খুবই পছন্দ করেছে আপনার গান এই যে কোনো ভাবে আপনাকে পৃথিবী চিনতে পারবে এক্স্যাক্টলি ওটাই বলতে চাচ্ছিলেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ তো বুঝে ফেললে মুশকিল নাইমা অভিনয় তো করা হচ্ছে তোমার তাই না অভিনয় করা হচ্ছে জব করা হচ্ছে ফটোশুট করা হচ্ছে অনেক কিছুই করা হচ্ছে আর কিছু কিছু ওই যে থাকে না ভাইরাল হচ্ছে ছবি যেমন দেশের বাইরে যাচ্ছে ওই ছবিটার কথা বললাম সো এরকম কোনো সুযোগ যদি কখনো আসে যে হ্যাঁ একটা ছবি দেখে তোমাকে হয়তো দেশের বাইরে কোনো কাজে ডাকলো ঠিক আছে সিচুয়েশন দিয়ে একটা হ্যাঁ ফ্যামিলি থেকে সাপোর্টও আছে মোটামুটি সবকিছুই আছে কিন্তু তোমার ভিসা হচ্ছিল ইট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড আমি ওটা তখন কেমন লাগে একটু জানতে চাই বলো আমার একটা বিজ্ঞাপনের কাজের জন্য তখন আমার সবসময় ইন্ডিয়ার ভিসা করানোই থাকে না এটা আমি জিজ্ঞেস করছি আমার সাথে বিজ্ঞাপনের কাজে ইন্ডিয়াতে আমার তখন ভিসা দূরে থাকে আমার ফ্যামিলি দেয় না নো what a timing what a mismatch হ্যাঁ তারপর কেমন লেগেছিল তোমার অবশ্যই ভীষণ খারাপ লেগেছিল আচ্ছা এই যে কাজ করছো কাজের ইন্সপিরেশনটা আসলে কি আমাদের সবার কিন্তু মানে কেউ না কেউ আছে ইন্সপায়ার্ড করে অনেক বেশি শুরুটা তাকে দিয়েই হয় যে কখনো বলে যে এই কাজটা করো বা করেন হ্যাঁ যে তোমাকে স্যুট করে বা তুমি পারবা এই একটা ডায়লগ কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাই না ডায়লগ ছোট কিন্তু ব্যাপারটা অনেক বড় এরকম কি আছে শুরুর দিকে আসলে কি সকলেরই হয়তো বা স্ট্রাগলের একটা গল্প থাকে আমি সৌভাগ্যবান বলবো আমার কাজের শুরুটা হয়েছিল সব গুণী নির্মাতাদের সঙ্গে বাহ আই এম ভেরি ফরচুনেট লেডি আমার কাজগুলো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি আসলে কি গ্র্যান্টেড হিসেবে নিচ্ছি কিনা মানে যখন অ্যাকচুয়ালি তাই কোনো একটা গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপনের সেটে পিপলু ভাই আমাকে বললেন অ্যাপল বক্সে পিপলু ভাই আমাকে বললেন যে নাইমা ওই সেটে আমাদের সিনেমাটোগ্রাফার যিনি ছিলেন সম্ভবত সাদ ভাই ছিলেন আমার ঠিক নাম মনে নেই উনি বললেন যে নাইমা ক্যামেরা লাভস ইউ এবং তুমি কাজ যখন করো বিপ্লব ভাইও তাই বললেন যে তুমি যখন কাজ করো খুব ভালো লাগে মনে হয় যেন একদম তুমি প্রাণবন্ত তো এরকম আমি শুনেছি অনেকেই তখন আমার মনে হলো যে না আমার তাহলে এবার সিরিয়াসলি নেওয়া উচিত কাজটাকে এর আগেও আমার খুব কাছের এক বড় বোন আছেন মহসিনা আক্তার উনি আপনিও চিনবেন সকলেই তাকে চেনেন উনি থিয়েটারের খুবই উনি মঞ্চে অসাধারণ উনি যখন কাজ করেন সবাই আমরা তো মুগ্ধ হয়ে দেখতাম একদম মুগ্ধ হয়ে দেখতাম ভীষণ উদারিয়াতে মনে হয় না যে উনি অ্যাক্টিং করছে একদম অ্যাকচুয়ালি কিন্তু একটা আর্টিস্টের এটাই হচ্ছে বিষয় যে আমি যেটা করবো যেন মনে না হয় যে আমি এটা করছি সরি না তো মহসিনা আপার ওনার মানে আমি যেহেতু খুবই ওনার ছোট বোন হচ্ছে আমার একদমই সাফিয়া হ্যাঁ সাফিয়া আমার বেস্ট ফ্রেন্ড তো হচ্ছে আখি আপা বলি আমরা মহসিনা আপাকে আখি আপা বলছেন যে তুই সিরিয়াসলি নে কাজটা তুই ভালো করবি তুই সিরিয়াসলি নে কয়েকবার বললেন তখন আমি বললাম আই শুড টেক ইট সিরিয়াসলি সো তখন আমি হচ্ছে প্রাচ্যনাট স্কুল মানে থিয়েটার স্কুল জয়েন করলাম তখন করছি মানে মাস চলে যাচ্ছে প্রথম যখন আমার হোম প্রোডাকশন আসলো হোম প্রোডাকশনে
আমি সেরা অভিনেতা হয়ে গেলাম, একজনই হয়। তো এত এত মানুষের মধ্যে যখন ওটা মানে নাম ঘোষণা করলো, শহীদুল মামুন স্যার ছিলেন আমাদের বিচারক, আমার তো মনে হলো যে মানে এর থেকে বড় কোনো পুরস্কারই বোধহয় নেই। মানে স্যার যখন বললেন, আমি এত ভালো মেফিস্টোফেলিস কখনো দেখিনি। আমি প্লে করেছিলাম ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাস। তো ওখানে আমি করেছি নেতিবাচক চরিত্র মেফিস্টোফেলিস, মানে আমি হচ্ছে সেই শয়তান দেবী। তো আমি সেই ভূত শয়তান। তো উনি বলেন এত ভালো মেফিস্টোফেলিস আমি বললাম বাহ, কিছু একটা তো হলো আমাকে দিয়ে। ওই সময়গুলোতে আগ্রহ আরো বেড়ে যায়, আরো বেড়ে গিয়েছে। আমি যত গুণী মানুষের কাছ থেকে যারা যখনই কেউ আমাকে অ্যাপ্রিসিয়েশন করেছেন, আমার মনে হচ্ছে ঈশ্বর, আমি যেন কোনো কিছু গ্রান্টেড হিসাবে না নিয়ে নেই, আমি যেন সব কিছুকেই আমার চলার পথে প্রেরণা এবং উৎসাহ হিসেবে নেই, এবং দায়িত্বটাও দেখবার একটু বেড়ে যায় যে আমি আরো একটু ভালো করব। আমার কাজ যেহেতু ভালো লাগছে, তাহলে আমি আরো একটু ভালো করি। নিজে নিজে অনেক সময় দেখা যায়, যেমন আমিও অভিনয় করছি, তুমি অভিনয় করছো, অনেক সময় এমন হয় না যে কোনো একটা কিছু দেখে আমরা নিজে নিজে একা একা বাসার মধ্যে ওটাই প্লে করছি। আসলেই তাই। আমার কিন্তু খুব হয়, আমারও প্রচুর হয়। আর মাঝে মধ্যে আলাদা একটা ক্যারেক্টারে চলে যায়। এই জিনিসটা কিন্তু খুব ভালো। এই জিনিসটা আমি তখন যেটা মনে হয়, আপনি যেটা বললেন, আপনার কথা রেশ ধরে বলি যে আমাদের প্রেরণা বা আমি কারো কাছ থেকে উৎসাহ পেয়েছি কিনা, কেউ আমরা আইডল কিনা, এক একটা সময় আমার এক একজন মানুষ আইডল হিসেবে এসেছে। আমার বন্ধুরা আমার অনেকে আমাকে প্রেরণা জুগিয়েছে বিভিন্নভাবে। আজকে আমি এখানে এসেছি কালেকটিভ এফোর্ট নিয়ে। আমার পরিবার, আমার বন্ধু, আমার কর্মক্ষেত্রের আমার সহকর্মীরা আমাকে এই সুযোগ না করে দিলে তো আমি এখানে দেখা যায় এক এক স্টেপে এক একজন থাকে, তাই না? একদমই তাই, বিভিন্ন জন থাকে। আমরা আরো গল্প করব, আর একটা বিরতির সময় হয়ে গেছে। মরিয়ম আপাও চলে আসছেন, আপনার সাথেও আড্ডা হবে। বিরতি নিয়ে এক্ষুনি আসছি, নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। আমরা একদম কি বলবো, আড্ডা দিতে দিতে একেবারে শেষ পার্টে আছি। মানে কখন যে সময়টা চলে যায় আসলে বোঝা যায় না। আমাদের সাথে মরিয়ম আপু আছেন, আর বাপরে বাপ, এগুলা কারা? হ্যাঁ, সবাই একসাথে এক ফ্রেমে আপনাদের কাছে আসছি। আমি অবশ্যই আসছি। আগে একটু আমি স্টুডিওতে থাকি। আচ্ছা, আমরা তো আসলে অনেক কিছু জানলাম, অনেক পজিটিভ ব্যাপারগুলো জানলাম, কিন্তু আমাদের আসলে পজিটিভ নেগেটিভ দুটো মিলেই তো পুরো ইন্ডাস্ট্রি, তাই না? যে কোনো ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন ইন্ডাস্ট্রি বলেন, মানে একদম গ্ল্যামার ইন্ডাস্ট্রি বলেন, যাই আসে সবগুলাই ওরকম, তাই না? কিছু কিছু ব্যাপার আছে যেটা আমি খুব খেয়াল করি ইদানিং, সব সেক্টরে সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যেটা আসলে অনেকে ভাঙতে পারে, অনেকে পারে না, অনেকে আবার ওখান থেকে ডিপ্রেশনসে চলে যাচ্ছে, এরকমও আছে যে আবার ওগুলো সব পাত্তা না দিয়ে ঠিকই উতরে গেল নিজে, মানে ওয়ান ম্যান আর্মি যাকে বলে। আমি একটু তানজিয়া আপু আপনার কাছ থেকে শুনতে চাই এই ব্যাপারটাতে, আপনার ভাবনাটা একটু শুনতে চাই। পৃথিবীতে সব জায়গায় কম্পিটিশন আছে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় স্কুলের মাধ্যমে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা করতে পারলেই ভালো, না করতে পারলে তুমি পারোনি, করতে পারলে সবাই করেছে তোমার সাথে, তুমি যখন করতে না পারো তখন তুমি পারোনি। কমফর্ট সবার জন্য, মানে সবার যার সাথে কাজ করে ভাল লাগে এটার একটা ব্যবস্থা আছে, বাট নতুন যারা আসেন তাদেরকে সুযোগ দেওয়া অনেক ইম্পর্টেন্ট। যখন নতুন কেউ ইন্ডাস্ট্রিতে, ফ্যাশন ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যেই আসুক, তার অবশ্যই সে নতুন, সে হয়তো অনেক কিছু জানে না, তাকে শেখানো অনেক ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আমাদের দেশে এখন যেই সিচুয়েশন, সবাই এত গ্লোবাল, আমাদের দেশের থেকেও সবার একটা পর্যায়ে পৌঁছিয়ে যাওয়ার পর তাদের এটা একটা দায়িত্ব নেওয়া উচিত যে তারা নতুনদেরকে ট্রেন করবে, বা তারা নতুনদেরকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, মেন্টরিং করবে। তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকবে এবং এই সিন্ডিকেশনটা হবে না। অফকোর্স সবাই যে মানে একটা পাহাড়ের চূড়া কিন্তু অনেক ছোট জায়গা, ওইখানে সবাই আটবে না, ইটস ট্রু। কিন্তু ওখানে যাওয়ার জন্য তো সবার একটা সমান অধিকার তাদেরকে দিতে হবে, সুযোগ তাদেরকে দিতে হবে। একদম সত্যি, এটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপা। কলি, আমি তোর কাছ থেকেও জানতে চাই, মানে কখনো কি কোনো
সিন্ডিকেটের কারণে তোর কোনো কাজে ঝামেলা হয়েছে কিনা? এখন পর্যন্ত হয়নি। যেটা হয়েছে যে ধরো আমি তো 9 বছরের বেশিরভাগ সময় একটা হাউসে ছিলাম, সো ওই জায়গায় আমার শিক্ষাটা এরকম হয়েছে যে আপু যেটা বললো নতুনদেরকে জায়গা দিতে হবে। আমি এটাই শিখে বড় হয়েছে আপু, যে নতুন দেখো, যারা চায় তাদেরকে দেখো, তাদেরকে সুযোগটা দাও বা খুঁজে বের করে আনো, তাহলে মানুষ তোমাকে কেন আলাদাভাবে দেখবে। তো আমি আসলে এই জিনিসটাই শিখে বড় হয়েছি। ধরো যে বিগত 1.5 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করছি, আমি এখনো এরকম কোনো কিছুতে পড়িনি যে না এইটা হবে, এইটার বাইরে কোনো কিছু যাবে না। আমার প্রত্যেকটা কাজই এরকমই ছিল যে এটা আমাদের স্ক্রিপ্ট, আপনি একটু পড়বেন, পড়ার পরে ডিরেক্টরের সাথে বসা হবে। আমার যেই কয়টা কাজ হয়েছে সবগুলোতে এরকম ছিল যে ডিরেক্টরের সাথে আমার 1-to-1 কমিউনিকেশন হয়েছে, যে এই গল্পটা পড়ার পরে উনি কি ভাবতেছে, আমি কি ভাবতেছি। উল্টা আমার এরকম হয়েছে যে অনেক সময় যে ভাইয়া আপনি তো এইভাবে ভাবছেন, আমি কিন্তু এই ক্যারেক্টারটা কি একটু অন্যভাবেও ভাবছি। তখন ডিরেক্টর বলতেছে হ্যাঁ এটা কিন্তু তুমি একটা গুড আইডিয়া দিছো, আচ্ছা আমি ওইভাবে একটু ভেবে দেখি। তো সময়ও নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রবলেম অবশ্যই আছে, নাই যে তা না। আবার ওই জায়গা থেকেও চেষ্টা করা যে মানে একটু উল্টা পথে হেঁটে কাজ করা, যেটা আমি চেষ্টা করছি। এক্স্যাক্টলি, আমি এটাও সাপোর্ট করি খুব, একটু উল্টা পথে হেঁটে গিয়ে নিজেকে একেবারে তুলে ধরা। আমি একটু জুমে চলে যাই। মরিয়ম আপু, শুভ সন্ধ্যা, শুভেচ্ছা আষাঢ়ের বৃষ্টি মুখর সন্ধ্যা, শুভেচ্ছা। নতুন আপুদেরকে দেখলাম আজকে, অতিথিদের ওনাদের চিনলাম, জানলাম, খুব ভালো লাগলো। তো সবার জন্য শুভেচ্ছা। তো আমি নাদিয়া একটা আমাকে চেনার জন্য পৃথিবী আমাকে চিনুক, তা আমি একটু একটু কবিতা লিখি। আমাকে চেনার জন্য ছোট্ট কবিতা পড়ছি, ছোট্ট করে। হ্যাঁ, হতে হবে অনন্যা কন্যা, মনে রেখো তোমাকেই হতে হবে অনন্যা। বিদ্যার ভার বইতে হবে, জ্ঞানী গুণী হতে হবে, ন্যায় নীতি জানতে হবে, যুদ্ধবিদ্যা শিখতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। আধুনিক নয় অত্যাধুনিক হতে কিশোর কিশোরী যাচ্ছে বিপথে, তাদের পথ দেখাতে হবে, কোনটা আলো কোনটা আধার সেই কথাটা জানাতে হবে। কন্যা মনে রেখো তোমাকেই হতে হবে অনন্যা। দুস্থ দরিদ্র মানুষ কত নিতে হবে ভার সাধ্য মতো, দিতে হবে শিক্ষা নয় কোনো ভিক্ষা, দয়া নয় করুণা নয় স্বনির্ভর হতে হয়। পিতামাতা ভাই বোন প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা ভক্তি করতে হবে। সমাজ সেবা স্বদেশ প্রেম আজীবন যেন থাকে অনিমেষ। আছেন সৃষ্টিকর্তা পৃথিবীর স্রষ্টা, তোমার জীবন হোক অনন্য এক দৃষ্টান্ত। কন্যা মনে রেখো তোমাকেই হতে হবে অনন্যা। বাহ, চমৎকার। উনি বসে বসে এক্ষুনি মানে এরকমও আছে যে এক্ষুনি লিখে ফেলেছেন। গুণী মানুষ। থ্যাংক ইউ মনে আপু। আর এই যে শাহিদা আপা, স্বপ্না আলম আপা, তারপরে গুলশান আপা, বাপরে বাপ, কোথায় আপনারা? আমরা সব শাহিদার বাসায়। ও বাহ, চমৎকার, খুব ভালো লাগছে সবাই জয়েন করেছেন। হ্যাঁ, শাহিদা আপার কাছ থেকে একটু শুনি আজকের টপিকটা নিয়ে ছোট্ট করে একটু বলেন। এই যে কাজের মাধ্যমে পুরো পৃথিবী আমাদেরকে চিনুক, এটা তো আমরা সবাই চাই, আপনার ভাবনাটা একটু ছোট্ট করে শুনতে চাই। হ্যাঁ, আমরা নারীরা তো চিন্তা করি যে আমাদেরকে কিভাবে মানুষ চিনবে। নারীরা এখন অনেক দূর এগিয়ে গেছে। নারীরা যেমন সংসারের সময় শুধু সংসারটাকে নিয়েই ভাবতো, এখন কিন্তু নারীরা ধরো অনেক আগে থেকেই রাষ্ট্র পরিচালনা করছে, প্লেন চালাচ্ছে, এখন ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে। নারীরা কিন্তু নিজেদের পরিচয় পাচ্ছে, বুটিক্স হাউস করছে। এটা তাদের নিজ যোগ্যতায় যে নিজেকে চিনুক। নারীদের সবসময় ছিল, এখনো চলছে। এখন এই এন্টারপ্রেনার হচ্ছে যে নারী উদ্যোক্তা, তাতে মানুষ কিন্তু চিনছে নারীদের। আজকে যারা অতিথি এসে প্রত্যেকেই গুণীজন, এই গুণীজনকে জানাই আমাদের শুভেচ্ছা ভালোবাসা সবার পক্ষ থেকে। চমৎকার চমৎকার। আমি স্বপ্না আলম আপার কাছ থেকে একটা প্রশ্ন করতে চাই স্বপ্না আলম আপুকে। ওই যে আপনার কচুর আচার, আপনি কি চান আপনার কচুর আচারটা পৃথিবী চিনুক, মানে এই টেস্টটা যাতে পুরো ওয়ার্ল্ড পায়, এটা কি আপনি চান কিনা? অনেক ধন্যবাদ। অবশ্যই আমি চাই
আর মোটামুটি আমার প্রচুর আচার সবাই টেস্ট করেছে, আর এই টেস্টের জন্য আমাকে সবাই চিনতেছে, জানতেছে, এটা অনেক সৌভাগ্য। আর আমি চাই আমার প্রচুর আচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সবাই খায়, সেটাই আর কি আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কলি, তোকে স্পেশালি ধন্যবাদ, তুই আসছিস। অনেক ধন্যবাদ এখানে এসে এত সুন্দর করে আড্ডা দেওয়ার জন্য। কেমন লেগেছে? সত্যি ভীষণ ভালো লেগেছে। আসলে ভালো একটা আড্ডা হলো। আমি আজকেও অনেক কিছু শিখলাম। হ্যাঁ, আমি সব সময় বলি, আমরা যারা এখানে আসলে যে বন্ধুরা আমাদেরকে এখানে জয়েন করেন এবং যারা এখানে আসেন, তাদের কাছ থেকেও আমরা মানে সবার কাছ থেকে আসলে শিখতে পারি, জানতে পারি অনেক কিছু। সো সবাইকে ধন্যবাদ, বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।